আমরা আজকে সফলভাবে সর্বশক্তিমান এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আমাদের আজকে নতুন একটি মাইনর অ্যাক্ট অস্ত্র আইন। এই আইনটা 1878 সালের 11 নং আইন। এটা পড়া শুরু করেছিলাম এবং সফলভাবে এই আইনের 33টা ধারার মধ্যে আমরা 15টা ধারা পড়তে সক্ষম হয়েছি। এই 15টা ধারা আমি জাস্ট 10 মিনিটের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে পুরো এই অস্ত্র আইনের যে নির্যাসটা আছে 15টি ধারার, সেই নির্যাসটুকু দেওয়ার জন্য। আশা করি আপনারা খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে পুরো আইনের এই বিষয়বস্তুগুলা বুঝতে সক্ষম হবেন। তাহলে আসেন আমরা পুরো ক্লাসটা আবার একটু রিভিউ করি। আমরা এই অস্ত্র আইনের এক ধারাতে জেনেছি এই আইনটা সমগ্র বাংলাদেশে কার্যকর বা প্রযোজ্য হবে। তবে যে সকল ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না, একের ক এবং একের খ ধারা, এই দুইটা ধারার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না। একের ক ধারায় আমরা পড়ছি, এর ক ধারার আলোচনা করতেছিলাম। আমরা একের ক ধারায় পড়েছি আমাদের যারা সমুদ্রগামী জাহাজে অবস্থান করে এই যুদ্ধের যে উপকরণগুলা, যুদ্ধাস্ত্রগুলা, যুদ্ধের খুচরা যন্ত্রাংশগুলা, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি যারা বহন করছে, তারা এই আইনের বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একের ক ধারা। একের খ ধারায় আমরা পড়েছি সরকারি কর্মচারী যারা দায়িত্ব কর্তব্যে খাতিরে, পেশাদারিত্বের খাতিরে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি বহন করতেছে, নিজ দখলে রাখতেছে, তারাও এই আইনের বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া যারা বৈধ বা আইনসঙ্গত ভাবে এই আইনের অধীন অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি তারা উৎপাদন করার জন্য, রূপান্তর করার জন্য, প্রস্তুত করার জন্য, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়ের জন্য, পরিবহন বহনের জন্য তারা লাইসেন্স প্রাপ্ত, তাদের ক্ষেত্রেও এই আইনের বিধান প্রযোজ্য হবে না। এটা হচ্ছে একের ক একের খ। এক্ষেত্রে পুলিশ প্রবিধানের 1943 সালের পুলিশ প্রবিধানের আপনারা 88 ক বিধি এবং 10-12 এর গ বিধিটাও দিয়ে দিলে বেটার একটা উত্তর হবে। এখান থেকে একের ক খ থেকে প্রশ্ন আসে। 2-3 বাতিল, 2-3 দরকার নাই। 4 ধারায় আমরা স্বরবর্ণ দিয়ে পড়েছিলাম অতে অস্ত্র শস্ত্র, প্রথম স্বরবর্ণ অ দিয়া। এই অস্ত্র শস্ত্র বলতে সকল ধরনের আগ্নেয়াস্ত্র কে বোঝাবে এবং সেই আগ্নেয়াস্ত্রের মধ্যে যত ধরনের ওই ক্ষুদ্রাংশ আছে, ছোট ছোট যন্ত্রাংশ আছে, এই সকল কিছুই এই আগ্নেয়াস্ত্র অস্ত্র শস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন বেয়নেট আছে, তীর, ধনুক, বর্ষা, বর্ষাফলক, তারপরে হচ্ছে আপনার তরবারি, মানে আদিম যুগের যে মানে যে ইয়াগুলো, ওগুলো অস্ত্রের সাথে এখানে অন্তর্ভুক্ত হবে। তীর, ধনুক, তরবারি, এগুলা প্রত্যেকটা জিনিসই অস্ত্রশস্ত্র হিসেবে গণ্য হবে। নর্মাল সেন্সে অস্ত্রশস্ত্রের সংজ্ঞাটা আপনারা দিলেন 4 ধারায়। তারপরে আমরা ব্যঞ্জনবর্ণে কতে পড়ছিলাম কামান। এই কামান বলতে ছোট ধরনের হালকা কামান, যেটা হচ্ছে আপনার এই মোটরসে পরিচালিত একটা মোটরস থাকে। এই কামান, বিশাল কামানসের মোটরস থাকে। তারপরে আপনার ওই ইংলিশ দুইটা শব্দ আছে, ওয়াল পেসিস আর মাইটেলিউসিস, আর মেশিন গান, তারপরে যুদ্ধাস্ত্র, যুদ্ধের খুচরা যন্ত্রাংশ, এই সকল কিছুই এই কামানের অন্তর্ভুক্ত হবে। তবে এই কামানের আমাদের এই অস্ত্র মানে ওই যে গোলাবারদ ও কার্তুজও এই কামানের সাথে অন্তর্ভুক্ত হবে বা গণ্য হবে। এটা হচ্ছে আমাদের এই কামানের সংজ্ঞার মধ্যে আমরা এইভাবে লিখব। তারপরে গোলাবারুদ, এই গোলাবারুদ বলতে আমরা বলছিলাম যে সাবমেরিন যেটা আছে, সাবমেরিনে বিশেষভাবে ব্যবহৃত, সাবমেরিন যে পানির তলদেশে থাকে না সাবমেরিন গুলা, ওগুলো আমরা ওইভাবে চিন্তা করে নিই। ওই সাবমেরিনে বিশেষভাবে ব্যবহৃত যেই মানে গোলাবারুদ গুলো আছে, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি যেগুলো আছে, তারপরে হচ্ছে ওই বন্দুকে ভরার জন্য যেই ডিনামাইট, কটন, যেই শব্দগুলো আছে, এইগুলা সকল কিছুই এই কিসের সাথে অন্তর্ভুক্ত হবে? এই গোলাবারুদের সাথে অন্তর্ভুক্ত হবে। তবে এখানে আবার বলা হয়েছে যে এই সীসা, গন্ধক, তারপরে হচ্ছে সল্টপিটার, এগুলা এর অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তাহলে গোলাবারুদ গেল। তারপরে সামরিক সরঞ্জাম,
সামরিক সরঞ্জাম বলতে আমরা বলছিলাম যে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে সময়ে সময়ে যে সকল অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম হিসেবে আখ্যা দিছে বা এর অন্তর্ভুক্ত করছে সরঞ্জাম হিসেবে, সেইগুলো সামরিক সরঞ্জাম হিসেবে গণ্য হবে। যেমন কি আমরা অস্ত্রশস্ত্র গোলাবারুদ, তারপরে এই আমরা ওই যে সীসা, গন্ধক, সল্টপিটার সহ অন্যান্য পদার্থ জাতীয় অন্যান্য যে পদার্থ গুলা আছে সেইগুলাকেও আমরা এই সামরিক সরঞ্জাম হিসেবে গণ্য করব। এটা হচ্ছে এই 4 ধারার বিস্তারিত আলোচনা। তারপরে লাইসেন্স এবং লাইসেন্সকৃত, ওই সরকার আপনার গেজেট প্রকাশের মাধ্যমে যে সকল অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি আপনার এই অনুমোদন দেয় সেটা হচ্ছে লাইসেন্স। এই অনুমোদনটাই হচ্ছে লাইসেন্স। আর অনুমোদন প্রাপ্ত হইয়া যে জিনিসটা আপনার অলরেডি পাওয়া গেছে সেগুলো হচ্ছে লাইসেন্সকৃত। এটা হচ্ছে এই 4 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে 5 ধারায় আমরা পড়ছি যে এই আইনের অধীন যে অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি আছে, অর্থাৎ লাইসেন্স ব্যতীত এগুলা উৎপাদন করা যাবে না, এগুলা রূপান্তর করা যাবে না, এগুলা ক্রয় বিক্রয় করা যাবে না। তবে যাদের বৈধ লাইসেন্স আছে, আইনসঙ্গতভাবে যারা বৈধ, পেশাদারিত্বের খাতিরে যারা এই অস্ত্রশস্ত্র সামরিক সরঞ্জাম গোলাবারুদের সাথে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এই 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। আবার বলছে যারা আপনার এই যাদের উপরে এই নিষেধাজ্ঞাটা নাই এবং ওই 27 ধারার এই আইনের 27 ধারার যে ব্যতিক্রমে যাদের নিষেধ করা হয়নি, তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের বিধান আছে। তবে এই ক্রয় বিক্রয়ের বিধানের ক্ষেত্রে আপনার ওই যার কাছে এই ক্রয় বিক্রয়ের বিষয়টা এই লেনদেনটা সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির নাম, ঠিকানা, বিস্তারিত তথ্য সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করতে হবে এবং ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সংশ্লিষ্ট এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটকে ওই বিষয়টা অবগত করবেন। এটা হচ্ছে 5 ধারার আলোচনা। আর 6 ধারায় বলছে আপনার লাইসেন্স ব্যতীত কোন অস্ত্রশস্ত্র, তারপরে এই কি বলে এই অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি এইগুলা কি করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না। আর 7 ধারায় বলছে আপনার ওই কি ওই সরকারের অনুমোদন ব্যতীত যারা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি এইগুলার যারা লাইসেন্স প্রাপ্ত ক্রয় বিক্রয় করার জন্য, লেনদেন মানে আমদানি রপ্তানি করার জন্য, তারাও কি করতে পারবে না, এই সকল বিষয়গুলা মানে এই সকল মালগুলা মাল গুদামে সংরক্ষণ করতে পারবে না বা তাদের দোকানেও সংরক্ষণ করতে পারবে না। ওইটা যখন যা নিয়ে আসবে তার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন দিয়ে এটা সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে 7 ধারা। 8, 9 বাতিল। 10 ধারায় বলছে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের নির্দিষ্ট একটা অঞ্চলে বা বাংলাদেশের মানে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে এই যে অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি এইগুলা পরিবহনের নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, আবার এটা রদ বাতিলও করতে পারে। এই 2টা জায়গায় এই কথা বলা হয়েছে। 10, 11 বলছে তল্লাশি ঘাঁটি স্থাপন করার ক্ষমতা বা তল্লাশি চৌকি স্থাপন করার ক্ষমতা, যেটা ওয়ান কাইন্ড অফ আমরা চেকপোস্ট হিসাবে যেটা বুঝি। তো এটা কোথায় স্থাপন করবে, কে স্থাপন করবে? এটা সরকার স্থাপন করবে, সরকারের ক্ষমতাপ্রাপ্ত যে অফিসার আছে অফিসারকে দিয়ে। সেই অফিসার আবার সেটা কি করবে, এটা ওইখানে যারা সন্দেহজনক ভাবে আসা যাওয়া করবে, যাদের কাছে সন্দেহ মনে হবে, যারা পশু যে গরুর গাড়ি দিয়ে আসবে, এটা অনেক আগের তো এই সেকশনটা, ওই সময় গরুর গাড়ি ছিল, তারপরে পশুবাহী যানবাহন ছিল, বা বিভিন্ন বাক্সে কইরা মালামাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সকল সন্দেহজনক পরিস্থিতিতে তাদের কি করবে, তল্লাশি করবে এবং যেই মালামাল পাবে সেই মালামাল জব্দ করে সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়টা যে আইনগত প্রক্রিয়া আছে সেটা সুসম্পন্ন করবে। এটা হচ্ছে 11 ধারা। আর 12 ধারা হচ্ছে সন্দেহজনক পরিস্থিতিতে যদি অস্ত্রশস্ত্র নিয়ে কেউ ঘোরাফেরা করে, তাদেরকে কি করতে পারবে, তাদের কাছ থেকে এই অস্ত্রশস্ত্র গোলাবারুদ তার কাছে লাইসেন্স থাকুক বা না থাকুক সেটা বিষয় না, সে সন্দেহজনক পরিস্থিতিতে ঘোরাফেরা করতেছে, তার অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া যাবে। অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি এবং মানে গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি তার কাছ থেকে কেড়ে নিতে হবে। এটা বলছে 12 ধারায়। 12-র প্রথম অংশে। দ্বিতীয় অংশে বলছে এই মানে জনসাধারণ
বা অন্যান্য ব্যক্তিরাও এই সন্দেহজনক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তার করে অবশ্যই পুলিশের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে 12 ধারা। এই 12 ধারা পর্যন্ত হচ্ছে আপনাদের মানে আপনাদের কি এখানে মূল বইয়ের যে আলোচনা, এই আলোচনা অনুযায়ী 12 ধারা পর্যন্ত একটা অংশ। পরের আরেকটা অংশ আলোচনা শুরু হয়েছে 13 থেকে 18 ধারা। এই 13 থেকে 18 ধারায় মূলত বলা হয়েছে অস্ত্র শস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম গুলা কারা বহন করতে পারবে এবং দখল করতে পারবে, মানে নিজ দখলে রাখতে পারবে, নিজের অধিকারে রাখতে পারবে, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, এই সকল আলোচনা, এই সম্পর্কিত বিধান 13 থেকে 18 দ্বারাই আলোচনা করছে। এটা একটা ধাপ। এখন 12 পর্যন্ত একটা ধাপ পড়ছেন, আর 13 থেকে 18 ধারা হচ্ছে আর একটা ধাপ। তাহলে আপনার 12 ধারা পর্যন্ত ক্লিয়ার বুঝছেন। এখন 13 ধারায় হচ্ছে লাইসেন্স ব্যতীত আপনার কোনো আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এইগুলা কি বহন করা যাবে না, বহন করা যাবে না, 13 ধারা। আর 14 ধারা হচ্ছে লাইসেন্স ব্যতীত এই আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জামাদি, গোলাবারুদ এগুলা হচ্ছে নিজ দখলে বা নিয়ন্ত্রণে বা অধিকারে রাখা যাবে না। এখন আমাকে বুঝান, এই 13 ধারা হচ্ছে বহন করা যাবে না, আর 14 ধারা হচ্ছে দখলে রাখা যাবে না। দখলের ভালো আরো সহজ শব্দ হচ্ছে এই নিজ নিয়ন্ত্রণে, নিজ অধিকারে। তাহলে কখন 13 ধারা আর কখন 14 ধারা হবে এটা বুঝবেন কেমনে? বহন বলতে কি বুঝেন আর দখল বলতে কি বুঝেন? হ্যাঁ, রাইট। মানে অস্ত্র শস্ত্র, সামরিক সরঞ্জামাদি নিজের বডিতে নিয়ে ঘোরাফেরা করা, বহন। আর এই অস্ত্রটা বাড়িতে রাখা হয়েছে, এটা আপনার নিয়ন্ত্রণে আছে, আপনার দখলে আছে, আপনি খাটের নিচে রেখে দিচ্ছেন একটা গোপনীয় জায়গায়। এটা হচ্ছে মূল পার্থক্য। তাহলে বহন কখন 13 ধারা হবে, কখনই হবে, এটা একটু বুঝবেন। আচ্ছা,